একটা বিলাপের মতো শুনে বলে না বাবা বলে এটা চিৎকার দেন, সে বাবা বলে চিৎকার করতে গিয়ে তার হাজব্যান্ড তার মুখ চেপে ধরে বলছে হচ্ছে কান্না করো না, আশেপাশে লোক আছে। খালি গাগনলা তো তোরে সারা, খালি গাগনলা তো তোরে সারা, দিলে রাখলে তোমারে ও কুমাই যা। আমার মনে হয় এই গল্পটা আসলে কেউ জানে না, আপনি আয়নাঘর পরিদর্শন করেছেন, সেখানে কক্সবাজারের একটা গল্প আছে। তোমার হাস্যবাদের মানুষ, তোমার আসল গোয়েন্দালের গানিবাদের মানুষ। এখন আমি কাজ করছি ইকোনমিস্টের সাথে, স্কাই নিউজের সাথে, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের সাথে, সিএনএন এর সাথে, অন্তত পার্বত্য চট্টগ্রাম রাখাইন বিশ্বতে আমাদের পার্বত্য চট্টগ্রামের লোককে আত্মীকরণ করতে হবে, তাদের কথাগুলো শুনতে হবে, তাদের অধিকারের বিষয়গুলোকে প্রায়োরিটাইজ করতে হবে। এটা সহযোগিতা দৃঢ় হয়ে হাতটা দলবদ্ধ হওয়ার সময়, নিচ্ছিন্ন হওয়ার সময় না। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ফুলুক দোলক গোলক ভেদিয়া, খুদার আসন আরশ ছেদিয়া। সবাইকে কক্সবাজার লাইভ শোর প্রথম পর্বে স্বাগতম। আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসেবে উপস্থিত আছেন, তিনি ভালো গাইতে পারেন, ভালো করে কথা বলতে পারেন এবং খুবই সুন্দর আবৃত্তি করতে পারেন। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াতে কক্সবাজার থেকে এবং বাংলাদেশ থেকে কাজ করেন। একই সাথে কক্সবাজারের একমাত্র সদস্য যিনি বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া যে সংগঠনটি আছে সেই সংগঠনের সদস্য। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় তানভীরুল মিরাজ রিপন। রিপন, আপনাকে স্বাগতম, এবং বর্তমানে আপনি কি করছেন, কেমন আছেন সেটা যদি একটু জানাতেন। আমি খুবই আনন্দিত যে কক্সবাজার লাইফের আজকে প্রথম শুটের প্রথম পর্বে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকটা আসলে ভীষণ আনন্দের, কোন একটা ইতিহাসের একটা অবস্থান উপস্থিত থাকতে। তো আমি খুব ভালো আছি, রঙিন আছি। বর্তমানে আপনি কি করছেন যদি একটু জানান। এখন আমি যেহেতু আমার কাজটা খুবই ক্রিটিক্যাল বা একটু স্পেসিফিক, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু, পাশাপাশি রাখাইনের যে ডোমেস্টিক অ্যাক্টরস, বিশেষ করে ট্রান্সন্যাশনাল 2 বা 3টা বর্ডারের মাঝখানে যে টেনশনগুলো ক্রিয়েট হয় সেগুলো মন্ত্রণ করা। সেহেতু আমি এখন পার্বত্য চট্টগ্রাম থেকে একটু ফলো করার চেষ্টা করছি। এটা কিন্তু আমার বর্তমান কাজ, তবে আমি সিকিউরিটি দিয়ে আমার আর বাংলাদেশের আচ্ছা, আপনি কোন কোন হাউজের সাথে কাজ করেছেন এবং বর্তমানে কোন হাউজের সাথে কাজ করছেন? আমার শুরুটা হয়েছে ট্রান্সকন্টিনেন্টাল ট্যাক্স কালেক্টিভ বাংলাদেশ, যেটা তারা স্টার্ট করেছিল, তারা দীর্ঘদিন চালাতে পারেনি। এরপরে এএফপি নিউজ এজেন্সি, ইউরোপিয়ান প্রেস এজেন্সি, এগুলোর সাথে আমার কাজ শুরু হয়েছে। তার মাঝখানে আমার একটু টেলিগ্রাফের সাথে কাজ করা হয়েছে। এখন আমি কাজ করছি ইকোনমিস্টের সাথে, স্কাই নিউজের সাথে, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের সাথে, সিএনএন এর সাথে, এইগুলো এই আরো কয়েকটা প্রতিষ্ঠানের সাথে আমি একটু ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টে কাজ করার চেষ্টা করছি। বা এটা কাজ করা না, এটা আমার কাছে মনে হচ্ছে আমি যতই এই স্পেসিফিক গ্রাউন্ডে আমি কাজ করছি, আমার কাছে ভীষণ লার্নিং প্রসেস মনে হয়। সো এটা আমার স্কুলের মধ্যে। আচ্ছা, যদি একটু বলতেন, আপনি তো একদম প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছেন কক্সবাজারে, তো আপনার উঠে আসার গল্পটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি প্রত্যেকটা অঞ্চল, আমাদের ওখানে স্টিল স্ট্রাগল হচ্ছে, মাতার বাড়ির ভাগাটা ওখানে বন্ধ হচ্ছে, ওখানে মানুষের কালচারাল ভেরিয়েশনটাকে প্রায়োরিটাইজ না করে ইলেকট্রন হচ্ছে। কিন্তু এটা আগে সরকারের একটা প্রসেস ছিল, এই সরকারের এটা নিশ্চয়ই কনসিডার করা উচিত। ওখানে আমি স্কুল পর্যন্ত পড়েছি এবং ওই স্কুলে বর্ষাকালীন যে স্মৃতি আমার আছে, সেই ধরনের স্ট্রেংথ গুলো আমাকে আজকে কাজ করতে বা পৃথিবীকে এক্সপ্লোর করতে সহযোগিতা করছে। আমার সম্মুখে শুধু সমুদ্রটা ছাড়া আর কিছুই ছিল না, না দেশ আর টিভি ছিল, নিউজ পেপার যেত, এরকম কিছু না, লাইব্রেরি ছিল না, মেডিকেল তো অপরচুনিটি নেই, স্টিল সেটা ক্রিটিক্যাল ব্যাপার। যেটা সমুদ্র, যেখানে অনেক অজানা প্রশ্ন, যেখানে কিছুই বিশ্বায়িত নয়, যেখানে চোখের পর চোখ বা দৃশ্যের পর দৃশ্য শুধু অজানা কিউরিওসিটি, ওই জায়গাতে মূলত আমাকে সহযোগিতা করেছে আমাকে পৃথিবী সম্পর্কে জানতে। আচ্ছা, আপনি তো রোহিঙ্গা নিয়ে কাজ করছেন, আপনি সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন,
পাশাপাশি কক্সবাজারে যখন তিনি সফর করেছেন তখন আপনি ওর সাথে কথা বলেছেন এবং আপনি মানবিক করিডোরের কথা বলেছেন। পরবর্তীতে গিয়ে আমরা অ্যান্টনিও গুতেরেস আমরা দেখলাম তার বক্তব্যে বলেছেন মানবিক করিডোর খোলার জন্য। তো এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনকে আপনি কিভাবে দেখছেন, রোহিঙ্গাদের ভবিষ্যৎকে আপনি কিভাবে দেখছেন সেটি যদি একটু জানাতেন। খুবই সুন্দর প্রশ্ন। আমি এই কনফ্লিক্টের স্টুডেন্ট, আমি পড়াশোনা আমার মাস্টার্স যেটা সেলফ লার্নিং মাস্টার্সটা আমার কনফ্লিক্টের উপর বা পিস এন্ড ইউনিভার্সিটি। ওই জায়গা থেকে আমি যদি বলি রোহিঙ্গা ইস্যু জটিল কোনো কিছু না, এটা সমাধান হবে, তবে এটার একটা প্রপার চ্যানেল বা প্রপার ইউটিউব। আর আর্মি বা ওখানে যে ডিফ্যাক্টো গভর্নমেন্ট তৈরি হয়েছে, এখানে যে টেনশন তৈরি হয়ে আছে বা চিটং হেলথ ইনফ্রাস্ট্রাকচার যে টেনশন গুলো অ্যারাইজ করছে, এগুলো সমাধান করা যাবে। এগুলো সমাধানের জন্য একটা প্রপার অ্যাকনোলেজমেন্ট, প্রবলেমটাকে অ্যাকনোলেজ করা যে এটা প্রবলেম, সো এটার জন্য সলিউশনের জন্য কাজ করতে হবে, এটা একটা বড় ব্যাপার। সো আমি হিউম্যানিটেরিয়ান করিডোরটা কথা বলেছিলাম শুধুমাত্র এই কারণে যে এখানে একটা উইলিংনেস এর ব্যাপার। আর অনেকের অনেক ধরনের আলাপ আছে। প্রধান উপদেষ্টার সাথে আমার দেখা হওয়ার ব্যাপারটা কক্সবাজারের মানুষের মধ্যে বা অনেক মানুষের মধ্যে খুব পজিটিভলি হয়েছে। কিন্তু আমি একজন সাংবাদিক, আমাকে স্টেট হেডের সাথে দেখা করাটা আমার কাছে খুবই ইন্টারনাল একটা ব্যাপার। এবং ওখানে উইদিন কক্সবাজারে যেদিন আমার সাথে তার দেখা হয়েছে বা যে কনফারেন্স আমি তার সাথে কথা বলেছি, সেটি মূলত আমাকে কক্সবাজারের নাগরিক হিসেবে আমি সেদিন দেখা করেছি, ওটা আমার জন্য আনন্দ। কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমার 3জন স্টেট হেডের সাথে দেখা করার সুযোগ হয়েছে, বা দেখা করার না, বিশেষত 2জন স্টেট হেড বাংলাদেশের আর একজন স্টেট হেড আমার ওভার ইন্টারভিউ করার হয়েছে, সেটা মিয়ানমারে। তখনকার সময় 2020 সালে ইলেকশন হচ্ছে। সো ওই প্রেক্ষিতে আমার কাছে স্টেট হেড রিচ করাটা সাংবাদিক হিসেবে এটা খুবই স্বাভাবিক এবং কমন। কিন্তু নিজেকে এক্সপ্রেস করা, নিজের টোটাল যে আমি ভালনারেবল কমিউনিটি নিয়ে কাজ করছি, আমার কাছে মানুষ পেছনে নেই। আমার মূল কাজের প্রধানতম লক্ষ্য হচ্ছে মানুষকে ঠিক করা, মানুষের জন্য কাজ করা। হিউম্যান ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি জানানোর জন্য, এটাই আমার কাছে প্রধান লক্ষ্য। সো এই জন্যই মানুষ যেন কষ্ট না পায়। কোনো এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফিনল্যান্ড, নর্থ ইস্ট ইন্ডিয়া বা মিয়ানমার বা রাখাইন অথবা কক্সবাজারে অথবা পুরো বাংলাদেশে কোনো মানুষ যেন কষ্ট না পায়, সেটার জন্য আমি কথা বলতে চাই বা আমি কাজ করতে চাই। আমার গ্রাউন্ড স্পেসিফিক, শুধুই মানুষের জন্য। আর আপনি তো মানে কক্সবাজারের বা চট্টগ্রামের যে ভাষা, সেই ভাষায় কথা বলেছেন। আপনি কি কথা বলেছেন যদি শুনতে? স্যারের সাথে যখন কথা হচ্ছিল তখন উনি আমরা স্ক্যানারদের যে সাম্প্রতিক আয়নাগরের বিষয়গুলো নিয়ে কাজ করেছি, আপনি খুব প্রশংসিত হয়েছে মানুষের কাছে গিয়েছে। এবং আমি আয়নাগরে ভিজিট করতে গিয়ে আমি খুবই ট্রমাটাইজড হয়েছি। এই প্রসঙ্গে আমরা আসছি। যে কথাগুলো হয়েছে তোর মধ্যে রয়েছে যে রিপন তোমার এই তারা হরে ভাই আর তোমার হাজার তো আরা কিছু একটু রইলেও জানি, তো তারা তোমার মতো মানুষেরা হরে ফেরে তুমি তারা হরে ক্যাঙ্গুরে হাত ধরে ক্যান লাগে তারা হরে। তারপরে রোহিঙ্গা ইস্যু সম্পর্কিত তোমার জানাশোনা আছে, তোমার হাস্যবাদের মানুষ, তোমার আসল রোহিঙ্গা জানিবাদের মানুষ। হ্যাঁ, এই জিনিসগুলো তার সাথে আমার আলাপ হয়েছে। আরো কিছু বিষয় আলাপ হয়েছে, যেমন খুব মজা করেছে আমার সঙ্গে যে যখন আমার কলিগের সাথে মানে আমার কলিগ জিজ্ঞেস করছে রিপন হোয়াট হি টোল্ড মি বা হোয়াট হি সেড টু ইউ, দেন প্রফেসর বললেন হচ্ছে কি এই ভাষা আমাদের নিজেদের ভাষা, এটা আপনি বুঝতে পারবেন না। ইভেন এই হাউসে যারা আছেন এই সময় এই মুহূর্তে এখানে যারা আছেন তারা কেউ বুঝবেন, এটা আমাদের আত্মিক এবং পারিবারিক ভাষা। বা এই জায়গাটা উনি আমার কলিগদের বুঝতেছেন আমরা খুব ভাষা। এবং উনি বললেন যে ছবিটা আমি যে ছবিটা তুলেছি সেই ছবিটা আমার কাছে ভীষণ পাওয়ারফুল একটা ছবি মনে হচ্ছে। দুজনের হাসির জায়গাটা যেমন একটা কারণ মনে হয়েছে, পাশাপাশি দাঁড়ানোর যে জায়গাটাও ভীষণ সুন্দর মনে হচ্ছে। এটা মনে হচ্ছে পাওয়ার এক্সচেঞ্জের ব্যাপার হচ্ছে যে একটা আজীবনের ইয়াং মানুষ আর একটা তরুণ যে একটা কিছু জানতে চায়, তাকে তার ওয়ান পিসটা ট্রান্সফার করে দিচ্ছে। এরকম একটা লিডারশিপ, ইনফ্লুয়েন্স লিডারশিপ কোয়ালিটি তার মধ্যেই আছে, যার ফলশ্রুতিতে এই ছবিটা আমাকে যখন তুলছিল এবং যে আমার কলিগ বলছে আমি তুলে দিয়ে বলছে ওর মোবাইল ফোন দিয়ে ছবিটা তুলে। সো এটা একটা আমার কাছে খুবই খুবই সুন্দর। আমরা তো অনেক কথা বললাম, একটাকে গান শোনাবেন আমাদের? আমার আপু মেজো আপু মারা যখন হসপিটালে ছিলেন, তো তিনি
ওনাকে আমি প্রায় সময় গানটা শোনাতাম। এই গানটার একটা দুটো লাইনের রোহিঙ্গাদের এই গান, গানটার দুটো লাইন আমার কাছে ভীষণ কাছে, আমি খুব শোনাই। এটা হচ্ছে ডক্টর বসিরের লেখা। তো ওই গানটার ঠান্ডা ঠান্ডা বয়ার, এই গানটার না, কিন্তু গানটার একটা সময় গিয়ে খুব টাচি গান। এটা হচ্ছে কি, খালি গানলা তো তোমারে সারা, খালি গানলা তো তোমারে সারা, দিলে রাখলে তোমারে ও ফুমাই যা, দিলে রাখলে তোমারে ও ফুমাই যা। আমার আপু, আমি বিগত হয়েছে, কথা হয়েছে, কিন্তু উনি ওনার আইসিইউতে থাকাকালীন ওনার সর্বশেষ কথা হচ্ছে কি, তুমি যদি না আসো আমি তোমার সঙ্গে ভীষণ অভিমান, তোমার আপুর প্রেসিডেন্টকে বলছি। তো এই একটা টান আমাকে ভীষণ ফুলায়, আমার আপুর প্রতি আমার ভীষণ ভালোবাসা। উনি আমাকে একটা রেস্কিউরের মতো করে আমাকে আমার একটা নতুন জীবন শুরু করে দিয়ে একটা ড্রিমিং পয়েন্ট টাচ করে দিয়েছে, যে স্পার্কটা করতে আমি তাকে ভীষণ মনে রাখি, আমি তাকে ভীষণ লাগি। আমার কাছে মনে হয় যে আমার কাছে অনেক মানুষের কাছে সাংবাদিকতার পুরস্কার হচ্ছে পরিচয়, আমার কাছে প্রত্যেকটা ন্যাচারাল প্রত্যেকটা মানুষের পরিচয় পরিচয়ের মতো লাগে, এত আনন্দ দেয় আমার। কারণ আমার ঘরের মানুষগুলো আমার কাছে এক একটা আর্কিওলজিক্যাল খুবই দারুণ। এখন যদি একটু বলতেন, মানে আমার মনে হয় এই গল্পটা আসলে কেউ জানেন না, আপনি আয়নাঘর পরিদর্শন করেছেন, সেখানে কক্সবাজারের একটা গল্প আছে। তো কক্সবাজারের গল্প এবং আয়নাঘর এটা কিভাবে রিলেট করবেন, এটা যদি গল্পটা একটু বলতেন আমাদেরকে। আমাদের কক্সবাজারের অ্যাক্সিডেন্ট ফিলিংটা ভীষণ হয়েছে, এটা নিয়ে তো তখনকার প্রদীপ বিচারের মুখোমুখি হচ্ছেন। আমি জানি না বিচারের প্রত্যেকটা পত্র লড়িয়েছি। এক্সট্রা জুডিশিয়ারি কিলিং যেমন হচ্ছে কক্সবাজারের মানুষকে মারাত্মক অমানবিকীকরণের মাধ্যমে বেঁচে চলছে, ওখানে মাদক কারবারি বা অন্যান্য ইলিগাল কাজগুলো হচ্ছে, বর্ডার ট্রেড গুলো হচ্ছে, ইলিগাল বর্ডার ট্রেড, কিন্তু এগুলো না স্পেসিফিক কিছু মানুষ হচ্ছে, তো এগুলো তো বন্ধ করা দরকার। এই বন্ধ না করে পুরো মানুষগুলোকে, এগুলোর জন্য তো পুরো উখিয়া টেকনাফের মানুষগুলো যখন পুরো বাংলাদেশে কক্সবাজারের মানুষকে একটা নির্দিষ্ট ক্রিয়া হিসেবে দেখবো, একটা থার্ড আই দিয়ে ছোট নজর দিয়ে দেখতে চায় মাঝে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কি, কক্সবাজারের টেকনাফের থেকে এক ভদ্রমহিলাকে তার সন্তান সহ, এই ভদ্রমহিলা এখন তার সন্তানটা এখন 19 বছর বয়সে, যেন প্রক্সিমিক্সের সাথে যে একজন ইয়াং একজন নারীর কথা বলছিলেন, মেয়ের কথা বলছিলেন, এবং তার মাকে কিভাবে টর্চার করেছেন সেগুলোর কথা বলছেন। আমি ওই চেম্বারটাই দেখছি। চেম্বারটার পাশে আমার মনে হয় পৃথিবীর আদিকালের টর্চার চেম্বার, মানে আদিকালে যে মানুষকে টর্চার করতো না, যেমন রাজা রাজরা কিভাবে টর্চার করতো, ব্রিটিশ পিরিয়ডে যেরকম মানুষকে টর্চার করেছে সেই ধরনের পুরোনো এলিমেন্টস দেখছেন। যেমন 4টা কোনায় 4টা লক করা আছে, সেখানে পা বা হাত পা বেঁধে, আমার মনে হয় এটা টর্চার অত বড় কোনো না কোনো একটা কিছু হচ্ছে, এটা আমি দেখেছি। তো ওই টেকনাফের ওই মেয়ে যার মায়ের সঙ্গে সেদিন গিয়েছিল, এই ভোগান্তি, এই ট্রমাটাইজড আয়নাঘর, এটা আসলে কাল্পনিক কিছু নয়, এটা খুবই সায়েন্টিফিক্যালি মেইন করা। প্রত্যেকটা যারা আয়নাঘর থেকে বেরিয়েছে বা টর্চার চেম্বার গুলো থেকে বেরিয়েছে, আমরা এটাকে নাম দিয়েছি হাউস অফ হরর। তো ওই হরর হাউস থেকে যারা বেরিয়েছে তাদের অনেকেই চোখের সমস্যা, তারা অনেকেই ওভার অ্যাক্ট করছে, তাদের মেন্টাল স্ট্রেংথ কমে গেছে, তারা সিজিফ্রেনিক হয়ে যাচ্ছে। পুরো দেওয়ালটা কালো রং দিয়ে সাজানো, পাশাপাশি ওখানে আলো ডুববার কোনো সুযোগ নেই। এই টর্চার গুলো আমাকে ভীষণ রকম ভুগায়, যে আমি আমি নত হয়ে যাই পৃথিবীর প্রতি, যে এরকম ভাবে মানুষগুলো বছর পর বছর কাটিয়েছে। আমার কাছে মানে ওই টেকনাফের ঘটনা তো আমাকে ভীষণ, আমার এলাকারই ঘটনা। তো আমি কাজ করতে গিয়ে আমরা এলাকাটাকে কত ডিফাইন করতে পারি না, যেহেতু আমি সাংবাদিক, আমাকে কনটেক্সচুয়ালাইজ করতে পারি, আমি ন্যাশনালাইজ করতে পারা যায় না আমার প্রফেশনে। তো ওই জায়গাতে আমি যখন আরেকটা এলিমেন্ট দেখছিলাম, ক্লাস 9 বা 10 একটা বাচ্চা শিশু, তার প্রথম প্রেম পড়াটা আমার কাছে সে বইয়ে লিখে গেছে, একটা পুরোনো একটা ট্রেডিশন আছে না, T+R অথবা M+S, এরকম কিছু লেখা থাকে না বইয়ের মধ্যে, ওইরকম বোধহয় প্রথম তার বৈষন্ধিকালের প্রেম তার হয়েছে, সে সময় তাকে পিক করা হয়েছে, এবং তার বইতে এরকম ভাবে দেখানো হয়েছে হচ্ছে কি, যে যুদ্ধ করবো অস্ত্র, জেহাদ করবো অস্ত্র,
তাই হ্যাঁ, এগুলো দেখানো হয়েছে বা এগুলো বিচারিক প্রক্রিয়া চলছে সেগুলো। কিন্তু একটা শিশুকে তার ধর্মীয় বিশ্বাস বা তার ধর্মীয় সিম্পতির কারণে বা ধর্মীয় দৃঢ়তার কারণে সে তো তার নিশ্চয় তার ধর্ম পেয়ে যাবে, তার ধর্মের জন্য তার কথা বলতেই যাবে। এটা তার মানবিক আচরণ বা এটা তার সহজাত আচরণ। তার নিজস্ব বিশ্বাস করে তার নিজস্ব শ্রদ্ধা থাকে। ওই জায়গা থেকে তাকে ডিহমানাইজ করা হচ্ছে, তাকে বিশেষ করে টেরোরিজমের জায়গা থেকে তাকে আমরা একদম সে স্থির করে আসে। এরকম অনেকগুলো এলিমেন্টস আমরা দেখছি। চোখের সামনে এগুলো দেখাটা খুব ব্যক্তির নাম এটা আমি সকলের কাছে করতে চাই। খুবই দারুণ বলেছেন। তো এখন যদি বলতেন, আপনি তো বাংলাদেশে যে সম্প্রতি গণ অভ্যুত্থান হয়েছে সেটি কাভার করেছেন, এখন আপনার অনেক ভালো একটা অর্জন আছে, যা ইকোনমিস্টে কাভার ফটো আপনার ছবি, কাভার স্টোরিটা আপনার গেছে। তো সেই গল্পটি শেয়ার করতেন এবং গণ অভ্যুত্থান কেমন দেখেছেন সংক্ষিপ্ত ভাবে যদি খুবই সংক্ষিপ্ত ভাবে বলতে হলে গণ অভ্যুত্থানটার মানুষের যে একটা মানুষের আকাঙ্ক্ষা, তার গোষ্ঠীর দমনটা তার করতে। আমি কোনো পলিটিক্যাল পার্টির প্রতি আমার এভাবে করে আমি দেখতে পারি না, তবে আমি বলবো পারপেট্রেটর অলওয়েজ পারে, যে অন্যায় করে সে অলওয়েজ না। তো মানুষের সাথে যেন কেউ এই ধরনের আচরণ না করে, চোখের সামনে লাগছে এটা আমি আমার সবচেয়ে ইমোশনাল ব্যাপার হচ্ছে আমার চোখ, আমি জীবনে কখনো এটা বলতে পারবো না যে আমি ঢাকা মেডিকেল কলেজে গেছি, মর্গ থেকে তার বাবা লাশটা নিবে, তার মা তার ছেলেকে দেখে, আমি আমার ঘুষ বাম করছে, তার মাকে দেখে একটা বিলাপের মতো শুনে বলে না বাবা বলে এটা চিৎকার দেন, সে বাবা করে চিৎকার করতে গিয়ে তার হাজব্যান্ড তার মুখ চেপে ধরে বলছে হচ্ছে কান্না করো না, আশেপাশে লোক আছে। এই একটা যেমন আমার কাছে আজীবন আমাকে হন করে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমি 5 আগস্ট সন্ধ্যায় আমি যখন স্টোরি গুলো লিখছি আমি তখন CNN এর হয়ে সাইন, ওয়াশিংটন পোস্টের হয়ে সাইন, তখন আমি ইকোনমিস্টের হয়ে সাইন, তখন আমি দ্য নিউ হিউম্যানিটেরিয়ান হয়ে সাইন, মিডল ইস্টার্ন নিউজ ব্রডকাস্টিং চ্যানেল হয়ে সাইন, অনেকগুলো পত্রিকা, NPR এর হয়ে সাইন, অনেকগুলো পত্রিকা আমাকে সাইন করে রেখেছে। আমার যেহেতু একটা বিশাল মক বেরোচ্ছে, আমাকে সিগনিফিকেন্টলি প্রোটেকশনের মধ্যে থাকতে হয়। তো আমি যখন বেরোলাম আমার কাজ বাজ শেষ করে মানুষের এটা অন্যরকম একটা অনুভূতি। এই ঢাকায় আমি যেটা দেখেছি ভ্যান্ডালাইজড হচ্ছে বা মানুষের খুব আওয়ামী লীগের বিভিন্ন স্ট্রাকচারের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু আমি সন্ধ্যা নাগাদ আমি ঢাকা মেডিকেল কলেজে আমার কাছে ফোন আসলো, ঢাকা মেডিকেল কলেজে প্রচুর ইনজুর্ড লোকজন এবং লাশ আসছে। আমি গেলাম, যাওয়ার পর আমি আমার যে জুতো, আমি সেই জুতো এখন দেখতে পারি না, বা আমার সেই জুতো আমি দেখতে এসেছি। আমি লাশগুলো দেখছি, যাচ্ছি, একটা পর একটা দেখতে যাচ্ছি, এমন কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা কাটা, কেউ এই মুহূর্তে মারা গেলেন, এরকম দেখতে আমি মদে গেলাম। মদে তখন আমি প্রায় 19টা মতো লাশ, ওই মুহূর্তে 19টা মতো লাশ, 4টা লাশ একদম পৌঁছে বন্ধ হয়েছে, এগুলো আইডেন্টিফাই। তো আমার একটা সহজাত জায়গা আছে, যেহেতু আমি কনফ্লিক্ট বা অ্যারোগ্যান্সি বিহেভিয়ার গুলো নিয়ে কাজ করার চেষ্টা করি, আমার আগ্রহ আছে অ্যারোগ্যান্সি প্র্যাকটিক্যালি হয় বা হচ্ছে। তো আমি দেখলাম, দেখার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি। আর আমি সারা রাত ঘুমাতে পারিনি তো একটা অর্থ, সেদিন আবার বিভিন্ন কাজ হচ্ছে, যে যুদ্ধগুলো নিয়ে আমি হসপিটালে গেছি এবং ফেরত আসছি, আমার কাছে প্রত্যেকদিন মনে হচ্ছিল যে এরপর দিন, মানে 6 আগস্ট যেমন কাজ করছে, 8 আগস্ট, 10 আগস্ট কাজ করছে, বার করে কাজ করছে, আমার সবসময় মনে হচ্ছিল যুদ্ধের পায়ের নিচে রক্তের ছোট ছোট এটা আমাকে ভয়াবহ রকম। তো এই জন্য আমি কোনো পরিবর্তন, আমি সবসময় সব পরিবর্তন আমি খুবই ওয়েলকাম করি। আমি সবসময় পরিবর্তনের দিকের মানুষ, আমি নতুন দিনের মানুষ। আমি সবসময় বললাম যে আমি নতুন নেটওয়ার্ক লেভেল ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু আমি চাই আমাদের মানুষ যে আত্মত্যাগটা দিয়েছে সেটার একটি বিন্দু না, এটা নতুন করে শুরু হয়েছে, তো আস্তে আস্তে হবে। আমি সেটা চাই, আমি খুবই রিয়ালিস্ট। আমি চাই কম না পারি। সো কেউ সে রক্ত, সে সময়, সে উত্তালতা, সে আকাঙ্ক্ষা, যে শ্রমিক গুলো জীবন দিয়েছে, যে এতিম মানুষগুলো জীবন দিয়েছে, যে শিশুরা জীবন দিয়েছে, যে মানুষগুলো হসপিটালে যেতে পারে না, হসপিটাল থেকে বের করে দিয়েছে, যে মানুষগুলো স্টিল আইডেন্টিফাইড হয়নি, যে মানুষগুলো বিভিন্ন
প্রসেসের কারণে দৌড়াদৌড়ির মধ্যে আছে, আমি চাই না কেউ পিছিয়ে বিশ্বাসঘাতকতা সেটা। পাশাপাশি জন আকাঙ্ক্ষার যে জায়গা সেটা সেটা হচ্ছে সেটা যেন নষ্ট ফ্রম নাও। আমি চাই না স্লো প্রসেস এটা চলবে, আমি চাই, কারণ স্টেট তো স্টেটের পলিসি খুবই রিয়াল, যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে সেটার একটা প্রসেসের মাধ্যমে দিয়ে ক্যাপিটাল পানিশমেন্ট মানে অন্যায় প্রুভেন হলে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যাপারটা ভার্ডিকশনের মাধ্যমে রায়ের মাধ্যমে আছে। আমি চাই এরকম রিয়ালিস্ট একটা জায়গায় কিন্তু আমি আমার আমার অনেকের অনেক ধরনের দ্বন্দ্ব আছে, অনেক কারণ আমি চাই আইনি প্রক্রিয়া মানুষকে মানুষের চরিত্রকে নিয়ন্ত্রণ করে। সুতরাং আইনি প্রক্রিয়া যদি সুন্দর হয়, আমাদের সিটিজেনশিপ বা সিটিজেনশিপটাকে দেখবে, আমাদের সিভিল সোসাইটি শিপ আমার মধ্যে ওই অনাশা। খুবই এই গল্পগুলো আসলে আমাদের অজানাই ছিল, এগুলো আমাদের জানা উচিত আর কি সবার। ঢাকায় কি হয়েছে, কক্সবাজার আমরা আসলে তখন ইন্টারনেট বন্ধ ছিল, আমরা আসলে বুঝতে পারছিলাম না কি কি হচ্ছে। তো এগুলো আসলে খুবই কথা বলে কক্সবাজারের বিষয়গুলো নিয়ে আমি একদম পুঙ্খানুপুঙ্খ আমরা ইনভেস্টিগেশন করছি একটা অর্গানাইজেশনের। তো ওই জায়গা থেকে কক্সবাজারকে আমি মনে করি রেখেছি চট্টগ্রাম। আচ্ছা, তো এখন যদি বলতেন, মানে আপনার তো আসলে একটা খুবই সুন্দর গল্প আছে, যেটা মানে যেটাকে বলে হচ্ছে মানে ওঠানামার মধ্য দিয়ে যাওয়া আর কি। এখন হচ্ছে বিশিষ্ট দার্শনিক নোম চমস্কি স্যারের ইন্টারভিউ করেছিল এবং সেখানে আপনার একটা গল্প আছে। তো সেই গল্পটা যদি একটু বলতেন কি হয়েছিল, অনেক মানুষ সেগুলো নিয়ে কথা বলেছে, আলাপ করেছে, পরবর্তীতে আবার ইন্টারভিউ করেছেন। তো তখন কিভাবে আপনি ওই যে একটা সমস্যার সম্মুখীন হয়েছেন সেটাকে কিভাবে বলতে আপনি এই জায়গায় এলেন, মানে আপনার কষ্টের জায়গা থেকে বা সবচেয়ে কোন বিষয়টি নিয়ে আপনি কষ্ট পেয়েছেন বা কিভাবে সেই গল্পটা যদি একটু বলতেন আমাদের। তখন তো আমার সাংবাদিকতা পড়াশোনা করছি এবং প্র্যাকটিস করছি, তখন আমি কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে শেখাতে চাচ্ছি। আমি একটা চেষ্টা করি যে আমি ইনফ্লুয়েন্সিয়াল গণমাধ্যমের সাথে, ইনফ্লুয়েন্সিয়াল শব্দটা আমি সঙ্গে গণমাধ্যমের সাথে জানি, কিন্তু আমি অনেক বেশি কোয়ালিফাইড গণমাধ্যমগুলোর সাথে। নোম চমস্কি আমি চিনি, আমার একজন সাংবাদিকতার নমস্য ব্যক্তি আছেন, তারপর ফিসকেল আপনি মিডল ইস্টার কাজ করেন। তো যার ফলশ্রুতিতে তার মাধ্যমে নোম চমস্কির কাছে আমাকে রিচ করানো হয়, আমি রিচ করে আমার একটা বই, ওটা একটা তার কন্ট্রাক্টের পেশা, তার সাথে আমার তার বই অল্প স্বল্প পড়েছি, আমি যেহেতু মিডিয়া রেসপেক্টার। কিন্তু সাংবাদিকতার পড়ার মানুষ হিসেবে আমাদের প্রথম কাজ হয় অন্যজনকে বলতে হবে। তো ওই সময় যা ঘটেছে আমি প্রত্যেকজনের লেখা পড়েছি, হয়তো কেউ আমার চেহারা নিয়ে কথা বলেছে, হয়তো আমার বান্ধবী নিয়ে কথা বলেছে, তার ব্যাকগ্রাউন্ড এটা নিশ্চয়ই আছে, কিন্তু এটা একটু ক্রিটিক্যাল। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কথা বলতে গেলে ব্যক্তি বিশেষের নাম উচ্চারণ করতে হয়, আর প্রশংসা করতে যারা সাহস দিয়েছে। তবে আমি আমার পঞ্চপাণ্ডব যারা আজীবন আমাকে সহযোগিতা করেছেন, তারা পঞ্চপাণ্ডব, তারা আমাকে সাহসটা একটা ফলো যাতে আমার মধ্যে নেগেটিভিটি ওই জিনিসটাকে নিয়ে যাচ্ছে। আমি তারা প্রত্যেকে আমাকে সহযোগিতা করেছেন। ঘৃণার সংখ্যা কম, ভালোবাসার সংখ্যাটা অনেক বেশি। ওই জায়গা থেকে আমি বলবো মানুষের কথা বলতে দেওয়া উচিত, তবে ঘৃণার আচরণটা ভীষণ রকম। ঘৃণার আচরণটা ভালো, প্লিজ ভালোবাসা, শুধু ভালোবাসা দিয়ে যেটা জয়েন করা যায়। এখন কি আপনি স্বাধীনভাবে কথা বলতে পারছেন, বা স্বাধীনভাবে আপনি যে পেশায় আছেন সাংবাদিকতা, আপনি কি করতে পারছেন বা আগে পেরেছেন বা এখন পারছেন? বাংলাদেশ এখন একটা নতুন পরিবর্তন আমাদের যাচ্ছে। তো স্বাধীনভাবে কথা বলতে পারাটা এটা আপেক্ষিকতার মধ্যে দিয়ে যায়। আমি বলতে পারছি কি পারছি না, এটা হচ্ছে আমার বড় বিষয় হচ্ছে কি, আমি আমাদের আর্ট অফ কনভারসেশন আছে, কথা বলতে হলে আমাকে প্রপার ওয়েতে রেসপন্সিবল ওয়ার্ক, আমি যখন রেসপন্সিবিলিটি নিয়ে সাংবাদিকতা করছি, কিন্তু আমাকে আমার একটা কথা বলা এক্সপ্রেস করে একটা আর্ট আছে। এই আর্টটা আমি আমার একটা আর্টিস্ট যেটা করতে হয়, নাহলে আমার কাউকে যদি ডিমোনাইজ করা হয় অথবা কাউকে যদি এই মাধ্যমে কতটুকু করা হয়, এতে করে আমার ভাগ হয়ে যায়। যার ফলশ্রুতিতে আমি আমার কথা বলার জায়গাটা খুব সতর্ক করে বলবো। কিন্তু মানুষ কথা বলছে, মানুষের মধ্যে হয়তো বিভিন্ন রকম শুরু হচ্ছে, সেগুলো হয়তো উঠে দিচ্ছে।
হয়তো ক্রমশ এটা আস্তে আস্তে কমে যায়। মানুষ কথা বলতে পারলে সামাজিক অনেক সমস্যা সমাধান, অনেক সমস্যা। যে আমি কেউ একজনকে ভালোবাসি, এটা যদি আমি এক্সপ্রেস না করতে পারি, তখন সমস্ত ঝামেলাগুলো পাল্টে যায়। ভালোবাসি শব্দটা যদি প্রপার ওয়েতে এক্সপ্রেস করতে না দেওয়া হয়, বা আমি আঙ্গুর খেতে ভালোবাসি, যখন আঙ্গুর খেতে বলো আঙ্গুর তো টক, আঙ্গুর তো বিদেশি ফল, আঙ্গুর তো অমুক, আঙ্গুর তো সমুক, এই ধরনের যখন বুলিং এর সেকশন গুলো আসে, তখন একটা মানুষের মধ্যে একটা কনফিডেন্স, একটা কোয়েশ্চেন, যার ফলে মানুষ যখন ঘটিয়ে যায় সমুদ্রের মধ্যে। তো এক্সপ্রেস করতে দিতে হবে, এক্সপ্রেস করতে দিলে অনেক কিছু করতে হবে। সো এখন এক্সপ্রেশন একটা জায়গা চলছে, তো ক্রমশ হয়তো বেশ খারাপের দিকেও যেতে পারে, কারণ স্টেট অলওয়েজ তার অথরিটি বজায় রাখে, স্টেট অলওয়েজ তার স্ট্রেংথ থেকে দেখাতে চায়। I would be a monster, or আমি স্টেট, এটা সে বারবার মানুষকে বুঝতে চায়, তো মানুষ সেটাকে বারবার ক্রস করে, এবং ক্রস করার ফলে এখন আপনি স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারছেন না। আমার কাছে এখন আমি 2000 ইভেন জুন মাসে আমি যে প্রবলেম ফেস করেছি, আমার যে ট্রমাটার অবস্থা হয়েছিল জুন মাসে, সেই প্রবলেম আমি এখনো পড়িনি। আমি বললাম তো যে এটা পরিবর্তন হয়ে আরো খারাপের দিকে যেতে পারে, অথবা আরো সুন্দরের দিকে যেতে পারে। তবে সুন্দর হোক, আমরা সুন্দরের জন্য কাজ করবো, স্ট্রংলি কাজ করবো। আসলে আমাদের গল্পটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। আরো অনেকগুলো প্রশ্ন আপনার কাছে ছিল, যেমন হচ্ছে ছোট করে উত্তর যদি আপনি দিতেন। এই যে আমাদের পার্বত্য অঞ্চল, সেখানকার কি অবস্থা, বা মিয়ানমারের কি অবস্থা সম্প্রতি, সেখানে মিয়ানমার বা আমরা রাখাইন স্টেট বা পার্বত্য অঞ্চলকে আমরা রিলেট করে ফেলছি, সেগুলো কেন হচ্ছে, মানে সংক্ষিপ্ত ভাবে যদি একটু বলতেন। খুবই সংক্ষিপ্ত করে, রাখাইনকে একদিনে এক্সপ্লেইন করা খুবই কঠিন, বা অল্প সময় এক্সপ্লেইন করা কঠিন, পার্বত্য চট্টগ্রামকে এক্সপ্লেইন করা খুবই কঠিন। যার ফলশ্রুতিতে আমি বলবো হচ্ছে প্রপার আন্ডারস্ট্যান্ডিং লাগবে। আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদেরকে ক্রিটিক্যাল বিষয়গুলোতে আলোচনা করা অনেক জরুরি, কিন্তু এটা প্রপার কানেকশন গুলো, ডকুমেন্ট গুলো অনেক বেশি জরুরি। না হতে পারে আমাদের এখন, আমি একটা কথা আপনাকে বলি, এখন সহযোগিতার সময়, এখন বাড়ানোর সময়, একে অপরকে হাত ধরে থাকার সময়। অন্তত পার্বত্য চট্টগ্রাম, রাখাইন শিখে আমাদের পার্বত্য চট্টগ্রামের লোককে আত্মীকরণ করতে হবে, তাদের কথাগুলো শুনতে হবে, তাদের অধিকারের বিষয়গুলোকে প্রায়োরিটাইজ করতে হবে। এটা সহযোগিতার দৃঢ় হয়ে হাতটা দলবদ্ধ হওয়ার সময়, নিচ্ছিন্ন হওয়ার সময় না। আমি একটু বলেছি। খুবই সুন্দর। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি তো খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন, আমাদের ছোট্ট কয়েকটা লাইন শুনিয়ে শেষ করবো। আচ্ছা, আমি একটা কাজী নজরুলের কবিতা, অল্প কিছু লাইন আমার কাছে যেগুলো টাচ করে আমি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ফুলুক দোলক গোলক ভেদিয়া, ক্ষুধার আসন আরশ ছেঁদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই আলাপ আসলে চলতে থাকবে, এবং আমরা পরবর্তীতে কক্সবাজারের বা বাংলাদেশের যারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে তাদেরকে আমাদের এই কক্সবাজার লাইভ শোতে নিয়ে আসবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে আপনারা সাপোর্ট করে যাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। আসুন সকলে মিলে ভালোবাসি।